ট্রাম্পের শান্তি পরিকল্পনা নাকি ইউক্রেনকে টুকরো করার ফন্দি? প্রতিদিনের মতো আজকেও আমরা একটা প্রতিবেদন পড়ব এবং প্রতিবেদনটা পড়ে প্রতিবেদনটা বোঝার চেষ্টা করব। আজকের প্রতিবেদনটা লিখেছে মারিনা হাইট, তিনি দ্য গার্ডিয়ানের একজন কলাম লেখক। আচ্ছা, এই প্রতিবেদনে তিনি মূলত তিনটা ব্যাপার দেখিয়েছেন। এক, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের চিন্তা কি। দুই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বর্তমানে ইউরোপের মধ্যে কি চলতেছে। আর তিন, এর ভবিষ্যৎটা কি হতে পারে তার একটা সংক্ষেপ একটা আলোকপাত করেছেন। আমি প্রতিবেদনটা শুরু থেকেও পড়বো না, শেষ থেকে পড়বো না, একটু মাঝামাঝি থেকে পড়ার চেষ্টা করব, কারণ এখানে বোঝার কিছু আছে। মাঝ থেকে গেলে আর কি আমার মনে হয়েছে যে বুঝতে সুবিধা হবে। দেখেন, ইউক্রেন নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন মানে বর্তমানে কোথায় বলতেছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন এখন ইউরোপের উচিত নিজেদের শান্তির জন্য কোনটি গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করা। আপনি কথাটা কি বুঝতে পারতেছেন যে কি বলতেছে, যে এখন ইউরোপের উচিত নিজেদের জন্য কোনটা শান্তি সেটা গুরুত্বপূর্ণ বা কোন শান্তির জন্য গুরুত্বপূর্ণ সেটা স্পষ্ট করা। আচ্ছা, তার মানে কি? তার মানে ইউরোপের লোকজন এতদিন কার উপর ডিপেন্ড করে বসেছিল যে এখন আসতেছে ইউরোপের উচিত? এতদিন কি ইউরোপের উচিত বা ইউরোপের কাজ করার কিছু ছিল না? এই কথা দ্বারা মোটামুটি বোঝাই যাইতেছে যে আসলে ইউরোপ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের সমর্থনের উপরে নির্ভর ছিল এবং স্বাধীনভাবে নিজেরা সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিল না। কোন বিষয়ে স্বাধীনভাবে মানে সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিল না? বিষয়টা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আচ্ছা দেখেন, ট্রাম্প অনেক আগে ইঙ্গিত করেছে যে তিনি ইউক্রেন মার্কিন সমর্থন কমিয়ে দেবে, ইউক্রেনে মার্কিন সমর্থন কমিয়ে দেবে বা পুরোপুরি প্রত্যাহার করবে। তাহলে রাশিয়ার দেশগুলো এই ইউরোপের দেশগুলো কেন এতদিন শুধু শুধু সময় নষ্ট করলো, যে এখন মাত্র শান্তির জন্য তারা কোনটা জরুরি বোধ এটা খুঁজতেছে? এখন বিষয়টা হচ্ছে যে পুতিন যখন 3 বছর আগে ইউক্রেন আক্রমণ করে তখন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা সবাই একসাথে বসেছিলেন কোথায়? ঐতিহাসিক ভার্সাইয়ে। এবং আমরা জানি যে 1919 সালে যে ভার্সাই চুক্তির মাধ্যমে কি ইউরোপকে বিভক্ত করা হয়েছিল। তো সবাই ভেবেছিল যে হয়তোবা এই আবারও ভার্সাইয়ের মধ্যে একসাথে তারা বসে একসাথে কনফারেন্স করে ইউরোপকে হয়তোবা আবার তারা ঐক্যবদ্ধ করবে, পুনর্গঠন করবে, কিন্তু আসলে সেটা না বৈঠক পর্যন্ত রয়ে গেছে। সেই বৈঠকের ফলাফল একদমই ছিল হতাশাজনক। কঠোর সিদ্ধান্ত নেয়ার বদলে ইউরোপীয় নেতারা আবারও কূটনৈতিক কথাবার্তা ও দীর্ঘমেয়াদী আলোচনার চক্রে আটকে যান। চিন্তা করেন যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের সবচেয়ে সোজা উপায় যে ভাই আমি কোনো কাজে সরাসরি ইনভলভ হব না, ওকে কথাবার্তা বলতে থাকি, কূটনৈতিক কথাবার্তা দীর্ঘমেয়াদী আলোচনা করতে থাকি, প্রবলেম সলিউশন হইতে থাকুক আস্তে ধীরে। তো এই ব্যাপারটা হচ্ছে কি গা বাঁচিয়ে চলার মতো, যে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে তারা নিজেদের নিরাপদ রেখে বিবৃতি দেওয়া আর পরামর্শ সভা চালিয়ে যাওয়ার পথকেই বেছে নেন। এবং সেটা আমি আগেও বললাম যে ইউরোপ তখনও কি যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর ছিল, আর এখন তো ট্রাম্প এসে সেই যেটা তার আগের কথা ছিল যে তিনি ইউক্রেনে মার্কিন সহায়তা কমায় দিবেন বা প্রত্যাহার করে নেবেন। তো এখন দেখি ট্রাম্পের বর্তমান অবস্থানটা কি ইউক্রেন রাশিয়া সম্পর্কে। ডোনাল্ড ট্রাম্প তার ইউক্রেন শান্তি পরিকল্পনা ঘোষণা করার পর ইউক্রেন নিয়ে তিনি শান্তি পরিকল্পনা ঘোষণা করছেন, এই জন্য কিন্তু প্রতিবেদনের নাম হয়েছে যে শান্তি পরিকল্পনা নাকি ইউক্রেনকে টুকরো করার ফন্দি। দেখেন, শান্তি পরিকল্পনা ঘোষণা করার পর স্বভাবতই সাংবাদিকরা প্রশ্ন করবে কাকে? যে মার্কিন প্রতিরক্ষা যিনি মন্ত্রী আছেন পিটার হেগসেথ, তাকে প্রশ্ন করেছে যে, এবং যখন প্রশ্ন করছে বা তাকে যখন বলা হয় যে কি আসল বিষয়, তো তিনি বলেন যে সব সমস্যার সমাধান আলোচনার টেবিলেই আছে। তো তিনি এই কথা দ্বারা বুঝিতেছে যে আলোচনার টেবিলের মাধ্যমেই সব সমস্যার সমাধান করা হবে। আলোচনার টেবিলটা কোথায় বসবে, কি আসল বিষয়, চলেন দেখে নিই একটা বিষয় ইন্টারেস্টিং। যে কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট পুতিন কি আলোচনা চাইছেন নাকি পুরো টেবিলটাই নিজের আগে রেখে দিতে চাইছেন? তো এই প্রতিবেদনে মূলত একটু হেয়ালি করে অনেকগুলো কথা বলা হইতেছে, আপনাদের একটু কথাগুলোর মর্মার্থ বুঝতে হবে, ঠিক আছে? যে প্রেসিডেন্ট পুতিনকে আসলে আলোচনা করতে চাইতেছেন নাকি আলোচনার টেবিলের পুরো টেবিলটাই নিজে নিয়ে যেতেছেন। মনে হচ্ছে যে হেগসেথ গোটা টেবিলটা বিনা দ্বিধায় পুতিনকে দিতে রাজি হয়ে গেছে। কেন এই কথা আসতেছে? আর আরেকটা বিষয় বলছে যে সম্ভবত সেই টেবিলটি সৌদি কারিগরদের। কারণ কি জানেন? কারণ কিছুদিন আগেই ট্রাম্প বলেছেন যে শান্তি আলোচনা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় হতে পারে। তো এই কারণে আর কি
যিনি কলাম লেখক তিনি একটু হেয়ালি করে এই কথাটা বলেছেন যে এই টেবিল সম্ভবত সৌদি কারিগরদের। ওকে, এবার আসি ইউক্রেনের যে আলোচনায় দেখা যাচ্ছে আসলে ট্রাম্প প্রশাসন আগের থেকে বেশ কিছু ছাড় দিয়ে বসে আছে। এখানে প্রতিবেদন যিনি লিখেছেন তার মতে যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন রাশিয়া যে 2014 সালে কিছু অঞ্চল দখল করে নিল সেগুলো ফেরত দেয়া, বা ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনা, অথবা ইউরোপের নিরাপত্তার যে বিষয়টা, এই বিষয়ে যুক্তরাষ্ট্র আসলে আগে থেকে আপোস করতে রাজি আছে। এখন এই সকল বিষয় যদি যুক্তরাষ্ট্র আগে থেকে আপোস করে মানে আপোস হয়ে বসে থাকে, তখন প্রতিবেদকের মতে যে তখন তিনি মনে করেন যে পুতিন সহজেই ট্রাম্পের শর্তগুলো মেনে নেবেন, কেন এগুলাই তো কোর পয়েন্টস ছিল, যে যেই জায়গাগুলো রাশিয়া দখল করেছে বা ইউক্রেনের যে সম্ভাবনা, এই সকল ব্যাপারে ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা, এগুলোর ব্যাপারে যদি যুক্তরাষ্ট্র ছাড় দেয় পুতিনকে, তখন তো পুতিন সহজেই এই শর্ত মেনে নিবে। আচ্ছা, এখন হেক্সেত যিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী ও ট্রাম্প প্রশাসনের, তিনি মিউনিখ প্রতিরক্ষা সম্মেলনের আগে, আমরা তো জানি যে 14 থেকে 16 ফেব্রুয়ারি মিউনিখ প্রতিরক্ষা সম্মেলনটা হয়ে গেল আর কি। তো এর আগে তিনি বলেছেন যে ট্রাম্প হবে আলোচনার টেবিলে সেরা চুক্তি করার লোক। এখন দেখেন একটা বিষয়, যে যদি আপনি সবকিছু চুক্তিতে ছাড়ই দিয়ে দেন, তো তখন চুক্তি তো আপনার কার্যকর হবেই। তো এই রকম একটা হেয়ালি করেছেন আহ, মারিনা হাইট, যিনি এই প্রতিবেদনটি লিখেছেন। আসলে তিনি দেখিয়েছেন যে ট্রাম্প আসলে কি করতেছে, যে ট্রাম্প এটা বিশ্বাস করানোর জন্য তার পক্ষে খুবই সহজ যে তিনি পৃথিবীতে সবচেয়ে ভালো শান্তি চুক্তি করেছেন, এটা আসলে তার চুক্তির শিল্প। তো তিনি তার এই যে চুক্তিটা করার চিন্তা ভাবনা করতেছেন, এটা আসলে খুব ব্যঙ্গ করে কথা বলেছেন, এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে তার শরীরে, মানে ট্রাম্পকে উদ্দেশ্য করে, তার শরীরে স্পার্ক তৈরি করেছে। এখন এই বিষয়টা হচ্ছে কি, এটা একটা ঐতিহাসিক বিষয় ছিল যে 1960 সালে যখন ভিয়েতনামের যুদ্ধ হয়েছিল, তখন ট্রাম্প তো তখন ইয়াং, তো তখন তাকে যখন যুদ্ধে যোগদানের কথা বলে, তখন তিনি পায়ের হাড়ে একটা রোগ হয়েছে যেটাকে হাড় বৃদ্ধি রোগ বলে বা স্পার্স রোগ বলে, এই কথা বলে তিনি হচ্ছে কি চিকিৎসাগতভাবে ছাড় পেয়েছিলেন যে যুদ্ধে না যাওয়ার। আসলে অনেকের মতে যে এটা তার একটা বাহানা ছিল যা তাকে যুদ্ধে যাওয়াতে অব্যাহতি দিয়েছেন। তো তিনি সেই প্রসঙ্গটা টেনে ট্রাম্পকে একটু কি করেন, মানে একটু ব্যঙ্গ করে কথা বলেন আরকি। এখন কথা হচ্ছে ট্রাম্প তো বহুদিন ধরেই বলে আসতেছে যে তিনি ক্ষমতায় আসলে প্রথম দিনই কি ইউক্রেনের যুদ্ধ শেষ করবেন। তাহলে ইউরোপীয়রা এত অবাক হচ্ছে কেন? ট্রাম্প আরো বলেছেন হেক্সিতের অবস্থার বোঝা কঠিন কিছু নয়, তার শরীরে তার চিন্তার প্রকাশিত হয়েছে, তার হাতে মার্কিন পতাকা আর আরেক হাতে এবং অস্ত্রের ট্যাটু আছে, তার কৌশলগত দৃষ্টিভঙ্গি বোঝার জন্য হাতের লেখা বিভিন্ন বার্তা পড়লেই চলে। তো যাই হোক, এই ছিল হচ্ছে ট্রাম্পের পক্ষ থেকে কথাবার্তা। এবার আসি যে ইউক্রেন তো দেখলাম, বা ইউক্রেন না, ইউরোপের অঞ্চলের সকলকে দেখলাম যে এই ব্যাপারে এখন তারা নতুন করে উদ্বিগ্নতা তাদের মধ্যে দেখা দিচ্ছে। তারা চিন্তা করতেছে যে আবার নতুন করে তাদের নিজেদের যে পথটা, নিজেদের শান্তির পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে, এরকম তারা চিন্তা ভাবনা করতেছে আর কি। এটার কারণ হচ্ছে ট্রাম্প প্রশাসন আসলে মানে আলোচনার টেবিলে যেরকম ভাবে তারা আশা করেছিল, তারা ওইরকম কোনো ফল দেখতে পাচ্ছে না। মার্কিন প্রশাসন ও পুতিন আরামদায়ক অবস্থানে আছেন, অন্যদিকে সবচেয়ে করুণ অবস্থায় আছে হচ্ছে কারা? ইউক্রেনরা। কেন? ইউক্রেন তার ভবিষ্যতের ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনা করার সমকক্ষ অংশীদার হবে কিনা এটা জানতে যখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন এটি একটি আগ্রহজনক প্রশ্ন বটে। অর্থাৎ কি দাঁড়ায়? অর্থাৎ দাঁড়ায় যে ইউক্রেন মূলত আলোচনার থেকে, মানে ট্রাম্পের আলোচনা থেকে আসলে অনেক বাইরে, এবং এতটাই বাইরে যে এখানে লেখক বলেছেন যে হয়তো তারা গাড়ির ভেতরে না, গাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছে এবং একসময় সে গাড়ির নিচেই চাপা পড়বে, এরকম একটা অবস্থায় আছে। এবার আসি যে যুক্তরাজ্য তো অনেক কথা বলেছিল, অনেক আশ্বস্ত করেছিল, তাদের অবস্থানটা কি দেখেন। যুক্তরাজ্যের ব্যাপারে কিন্তু একটা কড়া বার্তা এসেছে। কিরকম আমি একটু বলি, যে যুক্তরাজ্য ইউক্রেনকে আশ্বস্ত করেছিল, যুক্তরাজ্য ইউক্রেনকে আশ্বস্ত করেছিল যে তারা এই এই ইউক্রেনকে ন্যাটোর সদস্য বানাবেন এই ব্যাপারে। তো এই ব্যাপারে কিয়ার স্টিমার ইউক্রেনকে আগে থেকে আশ্বস্ত করে আসছেন, কিন্তু বাস্তবে আসলে তাদের ক্ষমতাটা অনেক সীমিত। দেখেন ক্ষমতাটা যে কতটা সীমিত, এইটা হেক্সেদের কথাই বোঝা যায়। হেক্সেদ পোল্যান্ডে গিয়ে একটা মন্তব্য করেছেন, যতটা যুক্তরাজ্যের চাহিদা এবং অহংকার তা তাদের ক্ষমতার সঙ্গে মেলে না। চিন্তা করা যায় যে যুক্তরাষ্ট্রের যিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, তিনি যুক্তরাজ্য সম্পর্কে বলেন যে যতটা তাদের
চাহিদা এবং অহংকার, মানে যুক্তরাজ্য যতটা চাহিদা এবং অহংকার তাদের ক্ষমতার সঙ্গে মেলে না। এমন একটা মন্তব্য ধারণা তৈরি করতেছে যে যুক্তরাজ্য বাড়াবাড়ি রকমের অহংকার প্রকাশ করলেও বিশ্ব রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এখন আর সেই আগের মতো নেই। তো যাই হোক, এই ছিল প্রতিবেদনটা। আজকের প্রতিবেদনটা একটু ধোঁয়াশা হতে পারে, কেননা এটা আসলে খুব সংক্ষেপে অনেক জটিল বিষয় বলা হয়েছে। তো যদি এইরকম আরো প্রতিবেদন আসে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করবো আরো ব্যাপকভাবে। ধন্যবাদ সবাইকে।